করার সুযোগ করে দিচ্ছে। এর সঙ্গে আবার তা নথিবদ্ধ করছে যে আমরা তাকে অন্তর্বর্তীমূলক তাদের নির্বাচন করি। এটা মনে করি এক ধরনের অপ্রয়োজনীয় শুধু না, এটা তার করা উচিত তো নয়, এটা এক ধরনের দৃষ্টি আমি বলবো। তারা বারবার বলছে সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশকে আয়োজন করতে হবে। আমরা তো করতে চাই না। হ্যাঁ, সেটাই। ভারত আসলে কি বোঝানোর চেষ্টা করছে এর মধ্যে দিয়ে বাংলাদেশের সুষ্ঠু এবং আমরা শুধু নির্বাচন, তারা আসলে কি বোঝে? হয়তো আওয়ামী লীগ সুযোগ দিয়ে যেতে, তারা চাচ্ছে তো আওয়ামী লীগ সুযোগ দেওয়া দরকার। অন্তর্বর্তীমূলক বলতে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে নয় মনে করে, যেহেতু তার বিপ্লবের প্রতিপক্ষ শক্তি, যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা তো আমাদের কেউ চাচ্ছে না। কাজে এটা বারবার এই কথা বলার অর্থ হয় না, বরং আমাদের যে দাবি তাদের প্রতি আছে এগুলো তার সমাধান করছে না। সম্প্রতি যে হাদির আক্রমণে পালিয়ে গেল রাষ্ট্র নিয়ে, তারা জানে সেটা, তারা তো এর কোনো পদক্ষেপ নিচ্ছে না। হাসিনাকে ফেরত তারা চিন্তা তারা করছে না। কাজে আমি মনে করি যে ভারতের এই সমস্ত বিষয় একতরফা তাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা মাত্র। আমি মনে করি বাংলাদেশ জনগণ এই ফাঁদের পা দেবে না, জনঐক্যবদ্ধ আছে ভারতের মোকাবেলায়। আমরা ভারতের যুদ্ধ করতে চাই না, ভারতের সঙ্গে আমরা সম্পর্ক চাই, তবে এটা ভারতের ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। কোনো প্রকার অন্যায্য পন্থায় তাদের স্বার্থের ভিত্তিতে আমাদের সম্পর্ক হতে পারে না। ডক্টর আহমদ আব্দুল কাদের, আপনি আসলে যে ফাঁদে পা দেওয়ার কথা বলছেন, আপনি কি মনে করছেন সামনে নির্বাচনকে ঘিরে ভারত সত্যি বাংলাদেশের মানুষের জন্য কোনো ধরনের ফাঁদ পাতার চেষ্টা করছে কি? তা তো করছে, এখন তো করে যাচ্ছে তারা, নানা কায়দা কানুন করবে তারা। তারা তো নিজেরা তো এই মুহূর্তে আসবে না, কিন্তু তারা তাদের যে এখানকার যে সমস্ত অনুগত লোকজন আছে তাদের মাধ্যমে এখানে সমস্যা তৈরি করার চেষ্টা করবে। আমি বিশ্বাস করি জনঐক্যবদ্ধ আছে, এবং এই সমস্ত লোকেরা যতই চক্রান্ত করুক, যতই তারা ফাঁদ ফেলুক না কেন, কিন্তু জনগণ এবং দেশের মানুষ রাজনীতিবিদরা এতে পা দেবে না। কিন্তু আবার এই রাজনীতি নিয়েই তো আসলে নানানভাবে কথার পাল্টাপাল্টি হচ্ছে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিবৃতি দেওয়া হচ্ছে পাল্টাপাল্টি, ভারত বিবৃতি দিচ্ছে, বাংলাদেশ বিবৃতি দিচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের কথাও আমরা শুনতে পাচ্ছি। যে শুরুতে যেটি বলছিলাম, একগুচ্ছ প্রতিবাদ ভারত জানিয়ে রেখেছে। বিবৃতি লড়াই চলছে নাকি আসলে এক ধরনের রাজনৈতিক লড়াই শুরু হয়েছে ভারতের সাথে আমাদের? না, এটা ঠান্ডা লড়াই আর কি। তো বিষয়টা হচ্ছে ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের পাশে ছিল, আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে, অস্ত্র দিয়েছে, 1 কোটি মানুষকে থাকার আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছে, এবং এই যুদ্ধে তাদেরও কয়েক হাজার সৈন্য আত্মত্যাগ করেছে। সম্পর্ক তো ভালোই ছিল, তাই না? এখন ওনারা যখন স্বাধীনতার পরে বঙ্গবন্ধুই তো বলল যে আপনি সুনির্দিষ্ট তারিখ দেন, এত তারিখের মধ্যে সেনাবাহিনীকে নিতে হবে। সে সময়কার নেতা তো এটা বলেছে ভারতকে, এবং ভারত শেষ পর্যন্ত তো নিয়ে গেল। এরপরে আমাদের সম্পর্কটা তা কেমন যেন একটা টানাপোড়েনের মধ্যে চলতেছে আর কি। ওইটা হয়তো ভারত পছন্দ করে নাই যে এইভাবে সৈন্যকে একতরফাভাবে পাঠিয়ে দেওয়া হলো। তারপরেও আমরা মনে করি যে প্রতিবেশী দেশ, তার সাথে সুসম্পর্ক থাকা দরকার। কারণ হ্যাঁ, কিন্তু সুব্রত চৌধুরী, ভারত বাংলাদেশের সম্পর্কটাকে তো বেশ অর্গানিক সম্পর্ক বলা হয়েছে দীর্ঘদিন ধরে। সেই অর্গানিক সম্পর্কটা কি তাহলে না, সেটা তো যতগুলো সরকার আসছে এইবারে আমি দেখছি যে এটার অনেক অবনতি হয়েছে। আগেও টানাপোড়েন ছিল, কিন্তু এত অবনতি হয় নাই। সেটা হচ্ছে গত 17 বছর যে সরকারকে তারা টিকিয়ে রেখেছিল, এটা তো তারা তো জনগণের সাথে সম্পর্ক রাখে একটা বিশেষ দলের সাথে এবং তার নেত্রীর সাথে, এবং তাকে ক্ষমতা রাখার জন্য যা প্রয়োজন সবই করেছে। আপনারা জানেন সুজাতা সিং নেককারজনকভাবে 2014 কীভাবে নির্বাচনে অংশগ্রহণ, তাহলে অন্যগুলো তো প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা তারা করেছে হাসিনাকে টিকে রাখার জন্য। এমনকি তারা বয়ান সৃষ্টি করেছে যে শেখ হাসিনা খুবই জনপ্রিয় নেত্রী, তাকে কোনোভাবে ক্ষমতার থেকে ফেলানো যাবে না, আপনারা গিয়ে সবাই মিলে নির্বাচন করেন, নির্বাচনের মাধ্যমে পরিবর্তন হবে। তো আমরা তো একবার নির্বাচন করেও দেখাইলাম যে দেখো সে কিন্তু প্রতারণার আশ্রয় নিবে, সবসময় নিয়েছে। ভারতের থিঙ্ক ট্যাঙ্ক যারা, তাদেরকেও আমরা বুঝাইতে পারলাম না যে একজন অজনপ্রিয় নেত্রীকে আপনারা জনপ্রিয় নেত্রী বানাচ্ছেন, এবং বাংলাদেশ বলছেন যে বাংলাদেশে একমাত্র উনি খুবই কম্পিটেন্ট এবং কৌশলী বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার হিসাবে। কিন্তু সব কিছুই তো দেখা গেল যে তারা ভুল তথ্যের উপর এই সমস্ত সমর্থন তাকে দিয়েছে। আর সর্বশেষ যেটা করলো, 5ই আগস্টের পরে উনি পালিয়ে সেই ভারতেই আশ্রয় নিল। উনি তো বলল না যে না ভারতে আশ্রয় দেওয়া যাবে না। 30,000 আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে আশ্রয় নিয়েছে পাসপোর্ট ভিসা ছাড়া, অবৈধ অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে না। দিব্যি তারা আরামায় এসে সেখানে
দিনাতিপাত করছে। এমনকি আমি শুনেছি কলকাতায় নাকি আওয়ামী লীগের অফিসও একটা আছে যেখানে তারা সবাই মিলিত হয়। তো এগুলোর কারণে আমাদের যে একটা সুসম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা ছিল সেটা কিন্তু ভারত এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এবং তাদেরকে সেখানে ভারতের মাটিকে ব্যবহার করতে, বিশেষ করে শেখ হাসিনা ওখানে বসে বক্তব্য দিচ্ছে, এখানকার তার নেতাকর্মীদের সাথে কথা বলছে, ওখানে বসে বিদেশে ইয়েতে ভার্চুয়াল বক্তৃতা দিচ্ছে, উস্কানিমূলক কথাবার্তা এখানে তৃণমূলের বলছে যে তোমরা তোমাদের কাজ করো, হত্যাকাণ্ড সংগঠিত করে ইত্যাদি বলে বেড়াচ্ছে। আমরা যেটা আশঙ্কা করি যে এরকম হত্যাকাণ্ডগুলো হতে পারে এবং এগুলো শেখ হাসিনার নির্দেশও। কিন্তু তাহলে যে বিবৃতি দেওয়া হচ্ছে পাল্টাপাল্টি, সেখানে আসলে এগুলো আমার শুধু কি কথা আসলে হচ্ছে কূটনৈতিক বিবৃতি নাকি আপনি আমাদের কোনো না কোনোভাবে একজন বড় রাজনৈতিক করের দিকে যাচ্ছেন? হাদির হত্যাকারীকে ওখানে যে পালিয়ে গেল অমুক করে, তো এখন এত বড় বর্ডারে হয়তো অনেক কিছু দেয়, কিন্তু ভারতে মৌন সম্মতি থাকতে পারে। হ্যাঁ, সেখানে আমরা প্রশ্ন করছি যে আপনি আমাদের শেখ হাসিনা, হ্যাঁ, তার বিরুদ্ধে রায় হয়েছে, তাকে ফেরত দাও। আমরা তাদের আসামিকে ফেরত দিছি না তো। তারপরে কামালকে ফেরত দেওয়ার কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলা হচ্ছিল যে ভারত যদি উদ্যোগ নেয় ফেরত দেবে, অথবা অন্য কোনো রাষ্ট্রে চলে যাবে, শেখ হাসিনা অন্য কোথাও চলে যাবে, এসব কাজ ঠিক আছে, সে জাহার নামে যাক বা যাই করুক, সেটা প্রশ্নটা। প্রশ্নটা হচ্ছে ভারত কেন বারবার ভুলটা করে? সে জনগণের পালসটা বুঝবে না? 17 বছর ধরে তারা আমাদেরকে উল্টা বুঝে। ভারত কি আসলে বাংলাদেশের জনগণের পালস বোঝার চেষ্টা করছে নাকি তারা আসলে নিজেদের স্বার্থটাই বেশি? আমার মনে হয় তাদের কোথাও ত্রুটি দুর্বলতা আছে। তারা কি অন্য কোনো শক্তির উপর বিশ্বাস স্থাপন করতে? কেন জিয়া রহমানের সময় কি সম্পর্ক খুব খারাপ ছিল? এরশাদের সময় কি সম্পর্ক খারাপ ছিল? অতিরিক্ত করতে গিয়ে তো সম্পর্কটা আমরা তো বিশ্বাস করতে পারছি না। এখন ভারতকে বলবো যে ভাই এনাফ, তুমি এখন আমাদের যারা ওখানে কি বলে এই সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছে তাদেরকে অবিলম্বে ফেরত দাও, এখানে যাদের রায় হচ্ছে তাদেরকেও তুমি আমাদেরকে ফেরত দিতে হবে। তো এগুলো না করিয়া ধরেন আমাদের তো অনেক ব্যাপারে তাদের উপর নির্ভরশীলতা আছে। যেমন আমরা ফুড আইটেমগুলো পেঁয়াজ, রসুন, আদা, অনেক সময় মরিচ পর্যন্ত আমাদের আনতে হয়, চাল আনতে হয়। তারপরে এই যে মেডিকেলের যে একটা ফ্যাসিলিটিস, আমাদের জনগণ স্বল্প ব্যয়ে চিকিৎসা পায়, মানুষের একটা আস্থা আছে। হঠাৎ করে এর আগেও একবার ভিসা বন্ধ করেছে, তখন অবশ্য ভিসা সেন্টারে আক্রমণ হয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ। কিন্তু যে অভিযোগগুলো এখন আবার এটা বন্ধ করাতে মানুষের কিন্তু আসলে কষ্ট হবে। আপনি যখন বলছেন যে বাংলাদেশের সন্ত্রাসীদেরকে আসলে ভারত কেন ফেরত দিচ্ছে না, সেই নিয়ে আসলে বাংলাদেশের এই বিবৃতি, কিন্তু একই সময় ভারত যখন বলার চেষ্টা করছে যে বাংলাদেশের কোনো চরমপন্থী গোষ্ঠী ঢাকায় ভারতীয় দূতাবাসকে নিরাপত্তা হুমকি তৈরির পরিকল্পনা করছে। আমি বলি যে ভাই আমার ভাইরা, তরুণরা, আমাদের বাংলাদেশকে কারোর সাথে যুদ্ধ করার কোনো সক্ষমতা হয়েছে? আমরা কি দেখেছি কোথাও কোনো ফ্রন্টে? কিন্তু আমাদের ছেলেরা যেভাবে এই লং মার্চ করতেছে, আক্রমণ করতে, ইট পর্যন্ত খুলে নেওয়ার কথা বলতেছে, এগুলো আবার একটু অবশ্য দেখেন ভারতও কিন্তু আগরতলাতে আমাদের মিশন আক্রমণ করছে। সুতরাং ঘটনা শেষ হচ্ছে না। আমরা চাচ্ছি এগুলো একটু পরিসমাপ্ত ঘটুক। চিকেন নেক নিয়ে আমরা অনেক কথা বলছি, একের পর এক আসলে ঘটনাবহুল হচ্ছে এই ভারত বাংলাদেশ সম্পর্ক, এবং অনেকেই এখন বলার চেষ্টা করছেন যে হয়তো হঠাৎ করেই এক রাতের মধ্যে দিল্লি এবং ঢাকার এই যে সম্পর্কের রূপরেখা ছিল সেটি পাল্টে গেল কিনা এই বিবৃতির পরে। এবং বিশেষ করে এই যে চিকেন নেকের কথা বলছিলেন হাসান আব্দুল্লাহর যে বক্তব্য, সেই বক্তব্যকে ভারত বা দিল্লি আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভেবেছে এবং তারা সংবেদনশীল এই বক্তব্যকে তাদের কাছে খুবই প্ররোচনামূলক বলে মনে হয়েছে। কিন্তু বাংলাদেশের নির্বাচনের দিকে যদি আমি তাকাই, সেই সময় ভারতের যে প্রবল প্রভাব ছিল, তাতে করে আসলে অনেকেই মনে করার চেষ্টা করেন যে বিগত 3টি নির্বাচনে তাদের যে প্রকাশ্য জোরালো আপত্তি তারা তোলেননি, সে কারণে আসলে পশ্চিমা বিশ্বগুলো আপত্তি তোলার চেষ্টা করেনি, তাই কি? দেখেন, বাংলাদেশ স্বাধীনের পর থেকেই ভারতের একটা হেজিমনি বা আধিপত্যবাদ প্রতিষ্ঠার তাদের একটা চেষ্টা ছিল। কখনো সফল হয়েছে, কখনো সফল হয়নি। প্রথম অসফল হয় যে ভারতের সাথে প্রথম আমাদের সম্মুখ যুদ্ধ হয় 1979 সালের এবং 81 সালে তালপট্টি, দক্ষিণ তালপট্টি নিয়ে। তালপট্টি আপনার সমুদ্রে জেগে ওঠা জেলেদের আবিষ্কৃত একটা প্রায় 25,000 বর্গ কিলোমিটারের দ্বীপ। তার আমাদের জায়গায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন দুই দেশের মধ্যে আলোচনা করে জয়েন্ট একটা বিবৃতি দিয়েছিল যে আপত্তি নিষ্পত্তি করতে হবে এবং এটা আদালত কর্তৃক, আন্তর্জাতিক আইন আদালত কর্তৃক। হঠাৎ করে ভারত এইখানে আপনার এবং নো ম্যানস ল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়। হঠাৎ করে ভারত 81 সালে আপনার আক্রমণ করে বসে, মানে আমাদের
দক্ষিণ তালপুরিতে সৈন্য পাঠাই দিয়ে কেড়ে নেই। তখন আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে যে মাহবুব আলী খান, তখন নৌবাহিনীর প্রধান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর মাহবুব আলী খান, তিনি তখন নৌবাহিনীর প্রধান ছিলেন, অ্যাডমিরাল মাহবুব আলী খান, সিলেটের মানুষ। ওনার নেতৃত্বে তখন নৌবাহিনী অ্যাটাক করেছিল ওখানে তালপট্টিতে, এবং ভারত কিন্তু সরে গেছিল ওইখান থেকে, নোম্যান্স ল্যান্ড ঘোষণা হয়েছিল। এইভাবে থাকে। এরপরে কিছু বিশেষজ্ঞ উল্টাপাল্টা কথা বলা শুরু করে যে এই দক্ষিণ তালপট্টি পানিতে ডুবে গেছে, আসলে অস্তিত্ব ছিল। এইসব কথা বলে, ইতিহাস অনেক বড়। 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আবার ওই আন্তর্জাতিক আদালত হেগে, খুব সম্ভব নেদারল্যান্ডসের হেগে, এইটা নিয়ে আপনার একটা মীমাংসার জন্য হয়। সেখানে বলা হয় যে এই দ্বীপটা নাকি কত অংশ ভারতের। আবার 11 সালেও একই রকম করে ওই যে মানে ভারতকে দিয়ে দেয় এই দ্বীপটা, এরকমই অবস্থা। কিন্তু এটা নিয়ে আমাদের জল আপত্তি রয়েছে। অতএব ভারতের সাথে এখন যে কোল্ড ওয়ার চলছে, সুব্রত দাদা যা বলছেন কোল্ড ওয়ার, এটা ঠিক ভালো ভাষা ইউজ করেছেন। কিন্তু 79 সালে একবার এই ঘটনা ঘটেছিল। আবার 2001 সালে আমাদের বিডিআর অসীম সাহসিকতার সাথে পাদুয়ার যুদ্ধ করেছিল কিন্তু রৌমারী সীমান্তে। কিন্তু এখন যেটা হচ্ছে সেটা যুদ্ধ না, এটা হলো আপনার একটা কূটনীতিক লড়াই। তবে দুঃখজনক হলো যে আমাদের এই 24-এর পরিবর্তনকে ভারত কখনো ভালোভাবে মেনে নেয়নি, এটা সত্য কথা। হাসিনা পলালো ওইখানে, আবার দেখেন যে এই আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের একজন পোস্টার বয় ওসমান হাদির হত্যাকারীরা ওইখানে পালালো। সুতরাং ভারত যদি এরকম আমাদের দেশে যারা সন্ত্রাস করে, নৈরাজ্য করে, তাদের আশ্রয়স্থল হিসেবে দাঁড়ায়, তাহলে পাশাপাশি দুই দেশের বন্ধুত্ব সম্পর্ক কিভাবে থাকে? আর এবার তো বিএনপি ঘোষণাই করেছে যে ওই যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, এই পররাষ্ট্রনীতিতে বিএনপি এখন আর নেই। আমরা বলছি সবার আগে বাংলাদেশ। কিন্তু সামনের নির্বাচনটা ঘিরে তাহলে কি হতে যাচ্ছে? বিগত তিনটা নির্বাচনে ভারত যেহেতু আসলে সমর্থন জানায়নি, ভারত তো হেজিমনি প্রতিষ্ঠা করার চেষ্টা করবেই, স্বাভাবিক আজকে, তাই না? সুতরাং আমাদের দেশের যে রাজনৈতিক দল, যে জনগণ, তারা অবশ্যই আমাদের গণতন্ত্র সার্বভৌমত্বের উপরে থাকবে। কিন্তু আমাদের সরকারকে এটা মোকাবেলা করতে হবে, জনগণকেও মোকাবেলা করতে হবে। কারণ আপনার এই যে আবার দেখলাম যে আমাদের ইনকলাব মঞ্চ, 101টি সংগঠন, এই যে অ্যাম্বাসির দিকে, এগুলো আর কি আপনার এই যে এটা টেনশন চলছে, এই টেনশনের কিভাবে নিষ্পত্তি হবে এটা আসলে এভাবে বলা যায় না। তবে ভারতের হেজিমনি আমাদের রাজনীতিতে প্রতিষ্ঠাক, এটা বাংলাদেশের জনগণও জানা। এবং নির্বাচনকে তারা বলছে যে, আমি একটা বিবৃতি দেখলাম জয়শঙ্করের আজ থেকে সপ্তাহখানিক আগে, তিনি বলছেন যে শেখ হাসিনা যে কারণে দেশ ছেড়ে পালিয়েছে, যে নির্বাচন তিনি ঠিকমতো করেননি, আমরা আশা করব এবারের নির্বাচন যেন ঠিকমতো হয়। এটা তিনি কনসার্ন জানিয়েছেন। আমার বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের নির্বাচন নিয়ে কারো নাক গলানো, এই টাইপের কথা বলা হয়েছে। এগুলো হলো কথার লড়াই। কিন্তু আবার বাংলাদেশের কোন রাজনীতিবিদ যেভাবে আসলে প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করছেন, সেসব মন্তব্য কুস্কানিমূলক বলে প্রতিবাদ জানিয়েছে ভারত। এই জায়গাটিতে আমি আসলে প্রধানমন্ত্রী যে বিবৃতিটা দিয়েছে 16 ডিসেম্বরে, এখানে বাংলাদেশের নাম না উল্লেখ করে, এটাও তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত ফিরতে চাই। জি25 বাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 বাত নিবেদিত রাজকাহন দেখছেন। ডক্টর আহমদ আব্দুল কাদের, আক্ষরিক অর্থে যে বলার চেষ্টা করা হচ্ছে দিল্লি এবং ঢাকার সম্পর্কের হয়তো সুর পাল্টে গেছে এক রাতের মধ্যেই, সেই সুর আসলে নিঃসন্দেহে বাংলাদেশের সামনে নির্বাচনে বড় প্রভাব রাখতে যাচ্ছে। সেই সমালোচনা যেমন আছে, তেমনি আসলে নানানভাবে এই যে প্রতিবাদ জানানো হচ্ছে, বক্তব্য, বিবৃতি, লড়াই চলছে পাল্টাপাল্টি, সেটি আসলে বাংলাদেশের রাজনীতিতেও সামনের দিকে বড় প্রভাব ফেলতে যাচ্ছে কিনা? আমি এটা মনে করি না। ভারতের কর্মকাণ্ড যা বিগত 53 বলবো আমি, মানুষ যে মিছিল করার সব কথা, কিন্তু যারা মিছিল করে তরুণরা হয়তো বেশি কথা বলে, হয়তো বলবেন যে কথা না বলে ভালো হতো, এটা কূটনীতিক কথা হতে পারে, কিন্তু মিছিলের ভাষা কিন্তু ভিন্ন। এটা ইন্ডিয়াতে যখন মিছিল করে তো তারা এই ধরনের কথাই বলে আমাদের বিরুদ্ধে। এই দুইটা আমি এটাকে খারাপ বলবো। যখন আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হাসনাত আব্দুল্লাহর এই 7 সিস্টার্সের ইস্যুটিকে খুব স্পেসিফিকভাবে বলা হয়েছে এবং তাদেরকে সেখানে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল, তাই তার এই বক্তব্যকে ভারত প্রচারণামূলক বলে মনে করছে। এটা হাসনাত আব্দুল্লাহ বলেছে, হাসনাত তো আর গভর্নমেন্টের কেউ না, একটা পার্টির লোক। সে বলছে তার দায়িত্বে বলছে, এটা তো আর গভর্নমেন্টের দায়িত্ব না। এবং জনগণের মধ্যে সেন্টিমেন্ট বিরাজমান মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে জনগণের সেন্টিমেন্টটা কী। এদেশের মানুষ ভারত বিরোধী মানে ভারতের গভর্নমেন্ট বিরোধী, বিশেষত মোদী গভর্নমেন্ট বিরোধী। মোদী গভর্নমেন্টের তৎপরতা বিগত
বহু বছরে যে দেখেছি আমরা, এটা গ্রহণ করার মতো না। বিশেষ করে সম্প্রতি ব্যক্তিগত নিয়ে যে সে রোলটা প্লে করেছে, এটা আরও দুঃখজনক বিষয়। ইতিহাসই বিকৃত করে ফেলেছে। কাজে এটা মানুষের সেন্টিমেন্ট থাকবেই, এটা সমালোচনার বিষয় হওয়া উচিত না। কূটনীতি আমরা দেশ হিসেবে আমরা মনে করি ভারতের সম্পর্ক আমার থাকা উচিত, এটা উভয় রাষ্ট্রের প্রয়োজনে। কিন্তু এই সম্পর্কটা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে। কোনো অবস্থা আধিপত্যবাদী মানসিকতা নিয়ে যে ভারত সম্পর্ক চায়, এটা কখনো সম্ভব না, হওয়া উচিত সেই না। আধিপত্যের মানসিকতা থেকে কি ভারত বেরিয়ে আসতে পারবে বলে আপনার মনে হয়? এটা ভারতকে এটা বুঝতে হবে, জনগণের মধ্যে বুঝতে যদি আসে, ভারতের থিঙ্ক ট্যাঙ্ক পর্যন্তই চিন্তা করতে পারছে না। এই জন্য আমি মনে করি আমাদের বুদ্ধিবীদের সমস্যা আছে। বুদ্ধিবীরা মনে করে ভারত ছাড়া চলবে না আমাদের, এটা কথা নয়। আমরা একটা দেশ, ওরা একটা দেশ, চলবে না কেন? আমাদের চলার ব্যবস্থা আমাদের করতে হবে, সম্পর্ক রাখতে হবে। আমরা সম্পর্ক খারাপ করতে চাই না, কিন্তু ভারত যদি আমাদেরকে ইচ্ছা করেই সম্পর্ক খারাপ করে, মালদ্বীপ ছোটো একটা দেশ, এই যে ইলেকশন করলো এই কথা বলে কুইট ইন্ডিয়া, পরে মধ্যে সম্পর্ক খারাপ হইলো, এখন স্বাভাবিক সম্পর্ক হচ্ছে। আমি মনে করি ভারত বিরোধী মানসিকতা প্রচণ্ড জেগে উঠলেই সম্পর্ক ভালো হবে। কিন্তু ভারতের সাথে আসলে এই যে যুদ্ধ মনোভাব, সেই না, যুদ্ধ করে সমাধান হবে না। জনগণ যদি সেন্টিমেন্টে প্রগাঢ় থাকে, ঐক্যবদ্ধ থাকে, ভারত যদি মনে করে যে এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, তখন সম্পর্ক ভালো হবে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এই যে আসলে ওসমান হাদিকে নিয়ে শুরু হয়েছিল সব ঘটনা, বা ওসমান হাদি তিনি আজকে মৃত্যুবরণ করেছেন, তার প্রতি আমরা শোক জানাতে চাই এবং সব রাজনৈতিক দলগুলো শোক জানিয়েছে। কিন্তু তার এই মৃত্যু ঘিরে বাংলাদেশে আসলে ভারতের যে বিষয়গুলো চলছে বা যে ইস্যুগুলো নিয়ে আলোচনা চলছে, সেখানে আসলে রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে সাউথ ব্লকে, তখন আসলে আমরা কি ভাববো? কোথাও না কোথাও গিয়ে যখন আমরা সম্পর্ক মেরামতের চেষ্টা করছি, তখন কি আসলে সবকিছু মেরামত হচ্ছে? সমস্যা হয়ে গেছে কি, এইসব পাল্টাপাল্টির কারণে আমরা নিজের দেশের জনগণের প্রতি অবিচার করছি। হ্যাঁ, দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া, জাতিকে ঐক্যবদ্ধ রাখা, দেশের সামগ্রিক বিষয়গুলো নিয়ে জনসম্পৃক্ততা বাড়ানো, এই কাজগুলো আমরা করতে পারছি না। এই সারাক্ষণে এই ধরনের কিছু উদ্ভট ইস্যু আমাদের সামনে চলে আসে। তো ভারতকে তো আমরা বারবার বোঝানোর চেষ্টা করতেছি, ভাই তোমরা ভুল পথে যাচ্ছ, তোমরা আমাদের ইন্টারনাল বিষয়ে নাক গলানোর দরকার নাই। এই দেশের জনগণ তারাই ডিসাইড করবে দেশ কীভাবে চলবে, কারা ক্ষমতায় থাকবে, কারা ক্ষমতায় বাইরে থাকবে, এটা জনগণ সিদ্ধান্ত নেবে। আর অন্তর্ভুক্তিমূলক কথা বলে তো তুমি ওই স্বৈরাচারের পক্ষে কথা বলতেছো। অনেকেই যারা বলে আর কি অন্তর্ভুক্তিমূলক, আমরা বলি জনগণের অংশগ্রহণটাই অন্তর্ভুক্তিমূলক এবং সব দলেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এখন ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এদেরকে নির্বাচনে নাও, কোনো সুযোগ আছে এখানে? এর মধ্যে এইসব অঘটনগুলো ঘটাচ্ছে। একজন জুলাই যোদ্ধাকে যেভাবে প্রকাশ্য দিবালোকে হত্যাকাণ্ডে রূপান্তরিত করা হলো, এই শোক আমরা কোথায় রাখবো? জি, আমি জায়গাটিতে আসবো। আজিজুল বারী হেলাল, একটু আপনার কাছে আসি। বাংলাদেশ ভারত ইস্যু নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোকে চরমপন্থী গোষ্ঠীর মিথ্যা বয়ান তৈরি করছে বলে ভারত বলেছে। সবকিছুকে কি আসলে মিথ্যা বয়ান বলে উড়িয়ে দেওয়ার সুযোগ আছে? চরমপন্থীদের গোষ্ঠীর মিথ্যা বয়ান, আমাদের দেশে যারা চরমপন্থী তাদের মিথ্যা বয়ান। আমাদের দেশে চরমপন্থী কারা? আমাদের দেশের চরমপন্থীরা তো তাদের দেশে প্রশ্রয় গ্রহণ করে, এটা একটা বক্তব্য। এখন আপনি প্রথমে আমি উসমান হাদির মৃত্যুর কথা বললেন, হত্যাকাণ্ড, আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার এই হত্যাকাণ্ড বাংলাদেশের নৃশংস একটা হত্যাকাণ্ড, এর বিচার এবং দোষীদের গ্রেপ্তার এবং কারা এর পেছনে আছে, এটা এই সরকারকে অবশ্যই প্রকাশ করা উচিত। তা না হলে আমাদের দেশের জনগণ, শুধু নির্বাচনের প্রার্থীরা না, জনগণও কিন্তু নিরাপত্তায় ভুগবে। এর পেছনে কারা? এই শুটাররা তার মদতে করলো। উসমান হাদি দেখেন, উসমান হাদি কিন্তু আপনার আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের পোস্টার বয়। হ্যাঁ, আজিজুল বারী হেলাল, সেখানে একটু আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি বলছেন যে হাসনাত আব্দুল্লাহ চিকেন নেক নিয়ে কথা বলছে, এই জন্য অনেক ওই ভারত রাগ হয়েছে। ডক্টর ইউনূস তো প্রথমেই বলেছিল এটা, তাই না? যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তখন সে বলছিল না? তখন ভারতের বিবৃতি কি ছিল? এখন হাসনাত আব্দুল্লাহর ব্যাপারে ওই যে ভাই বললেন যে পলিটিক্যাল রেটরিক, পলিটিক্যাল বক্তৃতা একটা রাজনৈতিক, কিন্তু কূটনীতিক বক্তৃতা কি? ডক্টর ইউনূস তো যে কথাটা বলছে সেটা তো মানে রাষ্ট্রীয় কথা। চিকেন নেক নিয়ে বলছিল ডক্টর ইউনূস, একটা কথা বলছিল না? তখন তো এই রকম প্রতিবাদ হলো না। হাসনাত আব্দুল্লাহকে কেন প্রতিবাদ করলো? দ্যাট মিনস
দেখেন যে আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানে আমরা যারা সমস্ত রাজনৈতিক দল যারা সম্মুখের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, তাদেরকে হুমকি দেওয়া, থ্রেট দেওয়া, এটা কে করছে, কারা আবার করছে? ডক্টর আহমদ আব্দুল কাদের একটি কথা বলছিলেন, যখন হাসনাত আব্দুল্লাহরা আসলে চিকেন নেক নিয়ে কথা বলছেন, সেটা তো আসলে সরকারি বক্তব্য নয়। সেক্ষেত্রে আসলে এই বক্তব্যগুলোকে কেন এত বেশি সংবেদনশীল, এত বেশি গুরুত্বপূর্ণ না, আমার বলে বক্তব্য বিবৃতি যখন দিতে ইউনুস বললো তখন কেন সংবেদনশীল হলো না? ওটা তো